কিছুদিন আগে বিশেষ প্রয়োজনে আমার মা এই জায়গার টিনের একটা পার্টিশন করে দিয়েছিলেন, অবশ্যই মায়ের নিজের নিরাপত্তার কারণে। কিন্তু কিছুদিনের আগে, এই জাস্ট 3-4 দিন আগে, একটি অত্যন্ত খারাপ কাজ হয়ে গেছে, যার ফলে এই দরজাটি সম্পূর্ণভাবে ভেঙে দিয়ে চলে গেছেন। কে বা কী হয়েছে সেটা একটু বাদে তো আপনাদের সামনে এসে আমি বলছি। এসেছি পর থেকে যতবার করে এই ভাঙা দরজাটা দেখছি আমার প্রবল রাগ হচ্ছে। আপাতত এই রাগের মাঝখানেও একটু মুখে হাসির রেখা ফুটছে এই জন্যই যে কলা গাছটাকে দেখছি। এই শহরাঞ্চলের মধ্যে এতটুকু জায়গার জমিদারিতে মা কলা গাছ পুঁতেছেন, তাতে কলা হয়, মোচা থোর সবই হয়। এদিক ওদিক তো একটা কলা গাছ নেই, আরও যেগুলো আছে সেগুলো থেকেও। ওদিক থেকে যখন এদিকটা এলাম, দরজাটা আমি লাগাতে পারছি না, পুরোপুরি ভেঙে দিয়ে চলে গেছে। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও দিনহাটা শহরে এই মুহূর্তে ভালোই আছি। এই যে সেটা হচ্ছে সেই স্থলবদ্ধ গাছ, যেটা আমি কিনে দিয়ে গিয়ে আগেরবার লাগিয়ে দিয়ে যাওয়া হয়েছিল। এখানে একটা ওই লাল লতা কলকে ছিল, যেটাকে এটার ভরসায় রাখার কথা ছিল, কিন্তু সেটা বাঁচেনি। কিন্তু জবা গাছটা অবশ্য এটা পূজার দেওয়া, এটা আমার দেওয়া নয়। এখানে আর একটা জবা গাছ লাগানো ছিল, সেটা ওইখানে মা শিফট করে দিয়েছেন। এই স্থলবদ্ধ গাছটা মার খুব ইয়ে ছিল যে এখানে স্থলপদ্ম গাছ বাঁচছিল না। তো দেখুন দেখি স্থলপদ্মটা খুব সুন্দর হয়েছে, কুঁড়িও এসে গেছে। কিন্তু একটা দুর্ভাগ্যজনক ব্যাপার হয়েছে, দেখুন দেখি এই যে দরজাটা ভেঙে দিয়ে গেছে। এটা ভেঙে দিয়ে গেছে, কথাটা আমাকে বলতেই হচ্ছে। সেটা হচ্ছে যে কয়েকদিন আগে মা বিকেলবেলা বিশ্রাম নিচ্ছিলেন, মা ঘুমোচ্ছিলেন, ওরা কলিং বেল বাজিয়েছিল কি বাজায়নি, মানে নির্বাচন প্রচারে এসেছিল। তা তখন ওরা কলিং বেল বাজিয়েছে কি বাজায়নি সেটা আমার মা অতটা ঠাহর করেননি, কারণ মা বিশ্রাম নিচ্ছিলেন। সেই জন্য ওইদিকে ভাড়াটাদের গেটটা এখনও দেখলেন খোলা আছে, ওই গেটটা দিয়ে তারা ঢুকে এই দরজাটাকে বন্ধ ছিল ভেতর থেকে। এটা এই জন্যই বন্ধ করা হয়েছে, কারণ আমরা তো আর ভাড়াটাদের নিয়ন্ত্রণ করতে পারবো না। এমনিতে তারা ভালো, কিন্তু তাদের ওই বাইকটা যখন দাঁড় করানো থাকে তখন ওদিকে দরজাটা থাকে খোলা, এমনি ভেতর থেকে বন্ধ থাকে, কিন্তু এই দরজাটা খোলা থাকে। সেটা ওদিক দিয়ে তারা ঢুকে তখন এটা এমন করে ধাক্কা মেরেছে যেন একটা ওই আর কি চোরের বাড়িতে যেরকম ধাক্কা মেরে সবাই জিনিসপত্র ভাঙে, মানে জানি না, এটাতে এরা অভ্যস্ত বোধ হয়। সেইভাবেই দরজাটা ভেঙে ঢুকেছে এবং হেঁকে ডেকে, মানে হুড় করে জল ঢোকার মতো করে মানুষজন ঢুকেছে। তারা প্রত্যেকে নির্বাচনী প্রচারে এসেছিলেন এবং ওই দরজাটাকে ভেঙে তারা এখানে ঢুকে পড়েছেন। ঢুকে তারপরে নির্বাচন প্রচার কি করেছেন সেটা তো পরের কথা, রুলিং পার্টি করেছেন এটা আর কি। তা এখন মানে এরকমভাবে প্রচারের নামে এসে দরজা ভেঙে ঢুকে যাওয়া, এটা কোন দেশের সভ্যতা ভদ্রতা আমরা আজ অবধি জানি না, কিন্তু এটা তারা করেছেন। যদিও এটা টিনের একটা কিন্তু তবুও তো একটা দরজা ছিল। তা এখন আমি থাকাকালীন এসে দেখছি যে এরকম একটা ব্যাপার হয়েছে। তো এখন যেটা পরিস্থিতি সেটা হচ্ছে যে কামলা দেখার চেষ্টা করছি, এই দরজাটাকে কোনো রকমে মেরামত করার চেষ্টা করছি। আমার এত বয়স্ক মা থাকেন বাড়িতে, একটা সিকিউরিটি তো অবশ্যই দরকার, কিন্তু কিছু করার নেই, এইভাবেই এখনও রাখা রয়েছে। ওদেরকে বলা হয়েছে, আমি চাইছি আমি থাকাকালীন কোনোভাবে হোক এই দরজাটাকে সারিয়ে, তথা দরজাটা কেন, মানে একটা কংক্রিটের কিছু একটা করে বন্দোবস্ত, অন্তত বেসিক স্ট্রাকচারটুকু তৈরি করে দিয়ে যেন চলে যেতে পারি। কিন্তু লেবার পাওয়া যাচ্ছে না। আমি এসেছি আজ ধরুন 3 দিন তো হয়েই গেল, কিন্তু লেবার পাওয়া যাচ্ছে না। এই সময়টাতে খুব অসুবিধা হয়, সেটা কোনো ইয়েই নেই। কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না এদের কি বিশেষণ দেব। আদৌ এরা আর কোনো বিশেষণের বাকি আছে কিনা আমি সেটাও জানি না। এখন একটা জিনিস দেখতে হবে যে এই যে এটা তো এমন নয় যে কারোর সাথে আমাদের সীমানা নিয়ে বরাত মানে ভাগাভাগি রয়েছে, তেমন তো নয়, এটা তো আমাদের পুরোটাই সীমানা। কিন্তু হয়তো বা ভাড়াতে তো ওদিকে বাইক রাখার স্পেসটা কমে যাচ্ছে, বড় বড় বাইকগুলো আজকাল অতটুকু জায়গায় দাঁড়ায় না। আমাদের একটুখানি এগিয়ে এদিকে দেয়ালটা যদি করা যায় তাহলে ওদের একটু ওইদিকে স্পেসটা বাড়ে। সেটা একটা ব্যবস্থা কিছু করতে হবে, না হলে এরকমভাবে রাখা যাবে না। মা পুরো জানলা দরজাটাই ভেঙে গেছে, ওটা মাথার ওপর পড়ে যাচ্ছে, গায়ের ওপর ওই দরজাটা পড়ে যাচ্ছে। আশুদা ফোন করেছিল আজকে, তাহলে একটু দেখো তো। এই জামাটা আমি নববর্ষে পরবার জন্য রেখেছিলাম, তখন আমি জানতাম না যে নববর্ষে আমি দিনহাটায় আসবো। এতগুলো প্রাপ্তিযুক্ত হয়েছে, আর নববর্ষের দিন যদি মায়ের দেওয়া জামা না পরি তাহলে মায়ের দুঃখ হবে। এটা আমি সোনাঝুরি হাট থেকে, এটা আমাকে কিনে দিয়েছিল আমার হাজব্যান্ড। তা তখন ভেবেছিলাম এটাই পয়লা বৈশাখে পরবো। তা যাই হোক, আজকে সেটা পরে ফেললাম। আজকে এখন আমরা এই মুহূর্তে যাচ্ছি, আজকে তো নীল পুজো প্লাস একাদশী একসাথেই পড়েছে। দিনহাটায় আমার প্রথমবার একাদশী হচ্ছে। আগের বারের যে একাদশীটা সেটা আমি করিনি, পরপর 29 তারিখে ছিল একাদশী, 29শে মার্চ। পরপর যেহেতু অন্নপূর্ণা পুজো এইসবগুলো হলো, হয়ে ওঠেনি। তা এবারে তো আবার একাদশী আমি অবশ্যই করবো। একটা মানে 24 টাকা মধ্যে একটা আমার বাদ গেল ঠিকই, তো ঠিক আছে, এখন আজকেরটা করছি। এবং মায়ের সঙ্গে এখন মা নীল পুজোটা খুব ছোটোবেলা থেকে, তথা আমার দিদিমাও করতেন, তা সেটা খুব মন দিয়ে করেন। তো আজকে সেখানে মায়ের সাথে যাচ্ছি, একই দিনে পড়ে যাওয়াতে বেশ সুবিধাই হয়েছে। কিরে মমিনাদি কোথা থেকে আসলু? ও বাড়ি, আচ্ছা ঠিক আছে,
চলুন এবার মায়ের সঙ্গে যাই। আমার টুকরি পুরি যাচ্ছে না, যাচ্ছি আমি আর আমার মা। এই জুতোর একটা এখনো ঠিক সড়গড় হলো না, এখনো পর্যন্ত জুতোটা বাইরে রাখার প্রবণতাটাই বেশি আমাদের। বাবা গো, আমার জামাটা কেমন লাগছে সেটা দেখার জন্য একটুখানি মেয়েকে বললাম ধরে দে। এই আর দিদাকে দেখতে লাগছে কেমন দেখ। দিদার এত এত সুন্দর সুন্দর শাড়ি আছে, দিদার কোমর দেখেই গেছে। তারপরে চলো এসো, খুব সুন্দর লাগছে। আগের দিনের ব্লগে আমি বলেছি আমার মা ওই চওড়াহাটের যে শিববাড়ি সেটা থেকে বেশি পছন্দ করেন থানার শিববাড়িতে যেতে। দিনহাটাতে অনেকগুলো শিবের মন্দির আছে, অনেক শহরের মতোই আর কি, ইনফ্যাক্ট সব শহরের মতোই দিনহাটাতেও প্রচুর শিবের মন্দির রয়েছে। তো এখন আমরা সেখানেই যাচ্ছি। তো এই যে মন্দিরটার পেছনে কিন্তু একটা কারণ আছে, পুরনো বন্ধুরা হয়তো বা মনে করে দেখুন, আমি একটা ব্লগে বা কয়েকটা ব্লগে হয়তো বলেছিলাম, সেগুলো দিনহাটা ব্লগই ছিল, যে এইখানকার যে শিবলিঙ্গটা, এই মন্দিরটা আসলে অতি প্রাচীন মন্দির, শতাব্দী প্রাচীন মন্দির। এখন সেই মন্দিরটা প্রায় ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল, তখন একটা ছোট্ট পরিসরে মন্দিরটা ছিল, থানা সংলগ্ন হাসপাতালের ঠিক উল্টো দিকে। তো সেটা যখন সংস্কারের অবস্থায় আসে তখন এই কমিটি আমার মা বাবাকে বলে যে শিবলিঙ্গটা দিতে। তখন বাবা মা দুজনেই ছিলেন। তো সেই সময়টাতে আমার মা সদ্য রিটায়ার করেছেন এবং তখন মা এবং বাবা মিলে এই শিবলিঙ্গের যে খরচটা সেটা দেন। ইনফ্যাক্ট এভাবে দেওয়ান মানে তারা দেওয়ার কেউ নয়, সত্যি কথা ওই উদ্যোক্তাদের মাথায় ঈশ্বরই হয়তো বা এই বুদ্ধিটা দিয়েছিলেন যে যাও আলো এবং সুশান্তর কাছে যাও, তাদেরকে গিয়ে তোমরা বলো যে এটা যেন তারা দেয়। এবং যা দিয়েছেন সেটা ঠাকুরই জোগাড় করে দিয়েছেন এবং ঠাকুরের ইচ্ছাতেই আমার বাবা মা এই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হয়েছেন যে মূল লিঙ্গটা তাদের হাত দিয়ে ঈশ্বর তাদেরকে দিয়ে দেয়া করিয়েছেন। তো এর পরেও এখানে আরও কয়েকটা মন্দির আছে যেগুলো এখন কিনা নতুন করে আবার তৈরি হচ্ছে। সেখানে হনুমানজির একটা মূর্তি, সেটাও শ্রীরামের ইচ্ছায় আমার মাকে দিয়ে শ্রীরাম দেয়া করিয়েছেন হনুমানজির সেই মূর্তিটি। তো যার ফলে এই মন্দিরের প্রতি আমার মায়ের একটা অন্য রকমের ভালোবাসা রয়েছে। আর পজিশনটা খুব ভালো, ব্যবস্থাপনা খুব ভালো। নীলের পুজোটা মা সেই জন্য এখানেতেই দেওয়া, ইনফ্যাক্ট শুধু নীল কেন, সব রকমের পুজোই আমার মায়ের এইখানেতে দেওয়ারই একটা প্রবণতাটা বেশি। যদিও চওড়াহাট যে শিববাড়িটা সেটা আমার খুব পছন্দের, আমার মাও পছন্দ করেন, কিন্তু কি জানেন ওই মন্দিরের গর্ভগৃহটা বড় ছোট, বড় গুতোগুতি লেগে যায়, যার ফলে এখানে অনেকটা পরিসর, সেই জন্যতে এখানে মার সুবিধে হয়। বয়স হয়েছে সেই কারণেই হাঁটতে চলতে অসুবিধে হয়, ওই ছোট গর্ভগৃহের মধ্যে না গুতোগুতি লেগে যায়। ধর্মের ব্যাপারে মানুষ বড় অসহনশীল, তো যার ফলে একদম সময় কাউকে দিতে চায় না, জায়গা ছাড়তে চায় না। কিন্তু এই শিববাড়িটা অনেকটা পরিসরটা বড় জন্য মার একটু সুবিধে হয়। তো এই সময়টা তো আমি আছি, তাই আমি এসেছি। প্রথমত হচ্ছে আমার একটা তো মন্দির এমনিতে একাদশীর জন্য যেতামই, প্লাস মা যখন নীল করছেন তখন আমিও নীল তো করবই, খুব স্বাভাবিকভাবে নীলের পুজো আর কি যাকে বলে। তো না হলে মানে আমি আছি জন্য আমি এলাম, না হলে এই কাজটি কিন্তু করেন আমাদের চন্দনা, মানে আমাদের যে রান্নার মেয়েটি, সে কিন্তু এরকমভাবে মায়ের সাথে সাথে বিভিন্ন মন্দিরে যায়। আজকে তাকে আর আসতে হয়নি। তো অনেককেই আমি একটা কথা বলি যে মা দেখবেন প্লাস্টিকের বোতল করে গঙ্গা জল ঢালছেন বাবার মাথায়, প্লাস্টিকের বোতল করেই মা দুধও ঢালছেন। বন্ধুরা, আমার মায়ের না বয়স হয়েছে, তার পক্ষে এখন যেটা সুবিধেজনক আমার মা সেইটাই করবে। আজীবন আমি দেখে এসেছি পেতলের ঘট করে মা থরে থরে সুন্দরভাবে জিনিসপত্র সাজিয়ে নিয়ে পুজো দিতে যেতেন, কিন্তু এখন আর মা খুব একটা পেরে ওঠেন না। মানে এই যে গুটিয়ে দেওয়া আজকে নেহাত ফাঁকা রয়েছে, কিন্তু ফাঁকা যে এখন থাকবেই এই গ্যারান্টি তো কেউ দিতে পারে না। কাজেই একটা ওই ঘটের মধ্যে করে নিয়ে যাওয়া একেবারে হাঁটা পথ দূরত্ব তো নয়, একটু তো বুঝতেই পারলেন আপনারা, টোটো করে আসতে হলো। সুতরাং মানে ওই আর কি, যে এগুলো একটু সুবিধেজনক আর কি আমার মায়ের পক্ষে। আমি জানি অনেকেই বলবেন যে এভাবে দিতে নেই, আসলে উপাচারটা তো আপনার নিজের মনের ব্যাপার। আসল কথাটা হচ্ছে উপাসনা, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, এইগুলোই। ভালোই লাগে ভাবতে যে এখনো পর্যন্ত মা আমার এবং দিদির জন্য
নীলের উপোস করছেন, নীলের পুজো করছেন, এটা আমাদের পরম সৌভাগ্য। অনুগ্রহপূর্বক কোনো নেতি মন্তব্য এই প্লাস্টিকের বোতল এই সমস্ত ব্যাপার নিয়ে করবেন না বন্ধুরা। মানুষটা ৭৭ বছর বয়স, তো তিনি যা করছেন সেটাই অনেক। শুধু যে শিব বাড়িতে শুধু শিব আছেন তা নয়, আরও অনেক ঠাকুর রয়েছেন। তার মধ্যেখানে মা ওই ওপর দিকে যাচ্ছেন, এই যে পেছন দিকে বুঝতে পারছেন তো, নতুন করে মন্দিরগুলো তৈরি হচ্ছে। মন্দিরগুলো ছিল নতুন করে আবার যেন কেন, মানে মন্দিরগুলো তো ভালোই ছিল, কেন আবার ভেঙে গেল কে জানে। তবে হ্যাঁ, মন্দিরটা আর একটু রক্ষণাবেক্ষণ প্রয়োজন যেটা বুঝতে পারছি, তবে হয়তো বা হয়ে যাবে। তো এখানে দেখুন, একদিকে গণেশ রয়েছেন আর একদিকে বজরংবলী বাবা রয়েছেন, আর রয়েছেন মা কালী প্লাস একটা কৃষ্ণ, তো মানে রাধা কৃষ্ণের একটা যুগল প্রতিমূর্তি। এগুলো নিত্য পূজিত হয়। আর এইখানে দেখুন, দেখাই আপনাদের, দেখাতে ভালো লাগে সেই জন্যই দেখাচ্ছি। এই যে দেখুন, একদম ওপরের নামটা শ্রীমতী আলো তালুকদার। তো বুঝতেই পাচ্ছেন যে এখানে যারা সহযোগিতা করেছেন আরও অনেকগুলো নাম আছে, তার মধ্যে আমার মায়ের নামটা রেখেছে। আরও দেখুন এখানে ৩৮ নম্বর হচ্ছে শ্রী কুদ্দুস মিয়া। তার মানে এই মন্দির তৈরি করতে এই কুদ্দুস কাকুও কিন্তু রীতিমতো সাহায্য করেছিলেন। দিনহাটার আমাদের পরিবেশটা এইরকমই ছিল। আমি ছোটোবেলা থেকে এই দিনহাটাতেই বড় হয়ে এসেছি। সেই দিনহাটার কিছুটা ছিটেফোঁটা তো আপনারা এখন আমাদের বাড়িতেও খেয়াল করেন। আবেদদা, তারপর মানে বাড়িতে যে কোনো পুজো আবেদদা অবশ্যই নিমন্ত্রিত, এবং আবেদদা অত্যন্ত আনন্দের সঙ্গে আসবেন, মমিনাদি। এবং এই যে এখনও সেখানেও কিছুটা মানে এই নামের মধ্যে আপনারা সেটার কিছুটা প্রতিফলন তো দেখলেন। আমি আবারও পুনরাবৃত্তি করছি, আমি এই দিনহাটাতেই বড় হয়েছি, কিন্তু হালফিলের দিনহাটা একদম বদলে গেছে, একদমই।
পুরনো যে কটা মানুষ আগের মন মানসিকতা নিয়ে রয়েছেন তাদের আমি স্যালুট জানাই, এবং তারা যেন দীর্ঘজীবী হন। কারণ নবপ্রজন্মের দিনহাটা তারা হয়তো বা বিশ্বাসই করবে না যে আমরা কি অসাধারণ দিনহাটায় বড় হয়ে উঠেছি। বড় তো হয়েই উঠেছি আপিয়া কাকিমার কাছে। মা তো চাকরি করতে যেতেন, যার ভরসায় রেখে যেতেন সে তো আপিয়া কাকিমা, সেও তো মারা গেল। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে পুরোনো দিনহাটাকে যদি ফেরত পেতে পারতাম তাহলে যে কী আনন্দিত হতাম সে কি আর বলবো। কিন্তু যা চলে যায় সেটা চলে যায়, যা আছে সেটাকে নিয়েই থাকতে হবে। ছাদে এসেছি কাপড় নিতে। আজকে বাইরে বেরোনোই যাবে না, এখানে কোনো একটা পার্টি কিছু একটা আছে আর কি, যার ফলে যথারীতি এখন ভোটের আগ দিয়ে সেটাই যাচ্ছে, শোভাযাত্রা যাত্রা। তো ছাদ জুড়ে জামা কাপড় রয়েছে, সেগুলোই নিতে এসেছি। এখন বাজে 9:45, আমি এখন বেরোচ্ছি, মমিনাদি এখন এলো। মায়ের যে এক রুটিন, কতজনে যে আমার সাথে দেখা করতে চেয়েছে, আমার সব স্কুলের বন্ধুরা। আমি কি করে বেরোবো বলুন তো সন্ধেবেলাটায়? কিন্তু মা এমন একটা অদ্ভুত সময় ঘুমিয়ে থাকেন না, আমাকে তুলতে পারি। আর মমিনাদি তো তার সাগাই বাড়ি, হেনা বাড়ি, তেনা বাড়ি, কেউ নিজের জায়গা ছাড়বে না। টুকুর বললো আমি এত রাত্রে বেরোবো না, এদিকে আমাকে একটা কাজের জন্য বেরোতেই হবে। কাজটি হচ্ছে আমাকে চার্জার কিনতে হবে। মায়ের চার্জারটির অবস্থা সঙ্গীন, এবং আমাদের যে চার্জারটা আমরা ভুল করে নিয়ে চলে এসেছি সে চার্জারে একদম খুব ভীষণ স্লো চার্জ হচ্ছে, যার ফলে আমাদের অনেকগুলো ফোন তো, আর বিশেষ করে যে ফোনটা আমি ব্লক করি সেই ফোনটাতে চার্জ একটু বেশি লাগে, পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিতে হয়, সব মিলিয়ে মিশিয়ে আমাদের চার্জারের একটা খুব দরকার। সেই জন্য আমাকে বেরোতেই হচ্ছে বেশ অনেকটাই রাত করে, যদিও এখন সব শহরই ভীষণ দেরিতে ঘুমোয়, সেই জন্য দিনহাটা শহরও তার ব্যতিক্রম নয়। অসুবিধা সেরকম হচ্ছে না দেখে মনে হচ্ছে সন্ধে রাত্রি, কিন্তু আসলে আমি এত রাত্রেবেলায় বেরিয়ে খুব একটা অভ্যস্ত নই। কিন্তু পরিবর্তনশীল পরিস্থিতিতে মানুষ বদলাতে বাধ্য হয়। আজকে যেমন সারাটা দিন আমার মেয়েটা কোথাও বাড়ি থেকে বেরোয়নি। দিদার বাড়িতে এসে সারাদিন ঘরে বন্দি হয়ে থাকাটা তার খুব একটা যে ভালো লাগছে এমন তো নয়। তা আমি বললাম চল তাহলে এবার আর একবার একটুখানি বেরোই। প্রথমবার কাজটা হয়েও হলো না, তো দ্বিতীয়বার আবার মেয়েকে নিয়ে বেরোলাম। প্রথমে বেরোতে চাইছিল না, তারপর যখন বেরোই পর দ্বিতীয়বার আবার যাওয়ার পর তারপর চার্জারটা কেনা হলো, এবং টুকটাক এদিক ওদিক একটু ঘুরে তারপর আমরা ফেরত এলাম। কোথায় বসে বসে ফোন চার্জে দিচ্ছে দেখুন। ফোনের কাভারটা এতটা মোটা যে চার্জারটা যে ঠিকঠাক কানেক্ট হয়নি সেটা ব্যাটা বুঝতে পারেনি, তাই 1 ঘন্টা ধরে চার্জ করার পর বুঝতে পেরেছে চার্জ হয়নি, তাই এইখানে বসে বসে সে এখন চার্জ দিচ্ছে। আজকের দিনে আমার বিশেষ তেমন কিছু দেখার নেই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায়। দিনহাটা ব্লগ লাগছে কেমন অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণে টাটা।